প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি। পরম করুণাময়ের নিকট প্রার্থনা করি যেন তোমরা সকলে সুস্থ থেকে ভালো মতো পড়াশোনা করতে পারো। আরবান বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সুজন বিশ্বাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, আরবান বিশ্ববিদ্যালয় মধুখালী ফরিদপুর। আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ নিয়ে এসেছি বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এর প্রথম এবং দ্বিতীয় পাঠ মহাকর্ষ, অভিকর্ষ ও অভিকর্ষ স্তরণ নিয়ে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, খুব দ্রুতই তোমরা বই, খাতা এবং কলম নিয়ে আমার সামনে বসে যাও, যাতে আমি আজকে যে পাঠটা তোমাদের সামনে উপস্থাপন করব সেটি যেন খুব সুন্দরভাবে তোমরা আত্মস্থ করতে পারো এবং তোমাদের খাতায় প্রয়োজনীয় বিষয়গুলো লিখে নিতে পারো। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমেই একটা বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, এটা হলো ডাস্টার। এটাকে আমি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আসার কথা যে স্যার, আপনি যে ডাস্টারটা ছেড়ে দিয়েছেন এটা নিচের দিকে না পড়ে ডান দিকে যেতে পারতো, বাম দিকে যেতে পারতো, সামনে যেতে পারতো, পিছনে যেতে পারতো বা উপরের দিকে যেতে পারতো, কিন্তু কেন যায়? যদি কারো মাথায় এটা প্রশ্ন আসে তাহলেই বুঝতে পারবো সে অবশ্যই বিজ্ঞান মনস্ক এবং বিজ্ঞান বিষয়ক চিন্তা চেতনা তার মধ্যে আছে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি এই বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, এই ডাস্টারটা নিচের দিকে পড়ে যাচ্ছিল, অর্থাৎ নিশ্চয়ই পৃথিবী থেকে কোনো বল দ্বারা আকর্ষণ করছে। আবার এই যে মার্কার এবং ডাস্টার, দুইটা বস্তু পাশাপাশি রাখলে এরাও পরস্পরকে আকর্ষণ করে। আমি এখানে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, আমার পাশে যে দেয়াল আছে, আমার চারপাশে যা কিছু আছে সব কিছুই আমাকে আকর্ষণ করছে এবং আমিও সব কিছুকে আকর্ষণ করছি। তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় অবশ্যই ঘুরপাক খায়। এগুলো কী জিনিস, সে বিষয়ে প্রশ্নের উত্তর আজ নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে। তো আমি তোমাদের একটু বলে রাখি, মহাবিজ্ঞানী নিউটনের মাথায় আপেল পড়ার গল্পটা তোমরা নিশ্চয়ই অনেক শুনেছ। তো গল্পে আছে যে তিনি একদিন আপেল গাছের নিচে বসেছিলেন। তো হঠাৎ তার মাথার উপরে একটা আপেল এসে পড়ল। আপেল এসে পড়ার সঙ্গে সঙ্গেই তিনি আপেলটা নিয়ে ভাবলেন, কী ব্যাপার, আপেলটা উপর থেকে নিচে পড়লো কেন, অন্য জায়গায় পড়তে পারতো, যেটা আমি তোমাদের এই ডাস্টার দিয়ে দেখিয়েছি। তো তিনি তখন চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্তে আসলেন যে পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটা বস্তু কণাই পৃথিবী তার নিজের দিকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটি বস্তু কণাই পৃথিবীর কেন্দ্রের দিকে যে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের নাম কি জানো? এই আকর্ষণ বলের নাম হলো অভিকর্ষ। এবং পাশাপাশি অবস্থিত দুটি বস্তু পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তার নাম হলো মহাকর্ষ। তো এই জন্যই আমাদের আজকের পাঠের বিষয় মহাকর্ষ, অভিকর্ষ। যেহেতু পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটা বস্তু কণার এই আকর্ষণ বল নিয়ে আমরা কথা বলছি, অর্থাৎ দুইটা আকর্ষণ বল, একটা হলো অভিকর্ষ আর একটা মহাকর্ষ। তাহলে অভিকর্ষ এবং মহাকর্ষের সংজ্ঞাটা যদি আমরা আসি, তো প্রথমে আসে মহাকর্ষ। তাহলে পৃথিবীতে অবস্থিত পাশাপাশি দুটি বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল তাই হচ্ছে মহাকর্ষ। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে খাতায় লিখে নাও, পাশাপাশি অবস্থিত দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ হলো মহাকর্ষ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং খাতায় লিখে নাও, মহাকর্ষ বিষয়টা আমাদের অবশ্যই ধারণা এসেছে। এখন পাশাপাশি অবস্থিত দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয়, কারণ পৃথিবী বৃহৎ একটা আমাদের বিচরণ ক্ষেত্র, সেটাও একটা বস্তু, এবং পৃথিবীতে অবস্থিত যে কোনো একটা কিছু সেটাও একটা বস্তু। তাহলে ওই বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করবে তার নাম আমি
অবশ্যই বলতে পারি অভিকর্ষ। তাহলে অভিকর্ষের সংজ্ঞাটা তোমরা লিখে নিতে পারো। অভিকর্ষ পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণ এই হলো অভিকর্ষ। আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এটাও ভালো মতো বুঝেছ। তাহলে সংজ্ঞা দুটা খুব দ্রুত খাতায় লিখে নাও, কারণ এরপরে আমাদের আরও অনেকগুলো পার্ট রয়েছে যেটা আমরা আজকেই শেষ করব। সংজ্ঞা দুটা নিশ্চয়ই লিখতে পেরেছ। তো আমি তোমাদের বলেছিলাম মহাকর্ষ এবং অভিকর্ষ সম্বন্ধে, সেটা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ। মহাকর্ষের সংজ্ঞা এবং অভিকর্ষের সংজ্ঞা। পাশাপাশি অবস্থিত দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল, যেটা মহাকর্ষ নামে পরিচিত, এবং ওই বস্তু দুটির মধ্যে একটি পৃথিবী যদি হয় আর একটি অন্য কোনো বস্তু হয়, তাদের মধ্যকার যে আকর্ষণ সেটা হলো অভিকর্ষ। তাহলে বন্ধুরা, আমার ডাস্টারটা যে পড়ে যাচ্ছিল, এটা কোন বলের কারণে? এতক্ষণে নিশ্চয়ই বলতে পারবে স্যার এটা ছিল অভিকর্ষ বলের কারণে। ধন্যবাদ। যদি আরও কোনো সমস্যা এখানে থেকে থাকে তাহলে আমি তোমাদের সে বিষয়েও আলোকপাত করব। এখন আমরা চলে যাব এই মহাকর্ষ অভিকর্ষ বিষয়ে মহাবিজ্ঞানী নিউটন যে সূত্রটি দিয়েছিলেন সেই সূত্রে আমরা সরাসরি চলে যাব। দেখো, মহাকর্ষ এবং অভিকর্ষ বিষয়ে মহাকর্ষীয় সূত্রটি তিনি বলেছিলেন, এটা যদি একটা বস্তু হয় যার ভর m1, এটা যদি আর একটা বস্তু হয় যার ভর m2, এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি হয় হলো d, তাহলে একটা সমীকরণ আমরা এখান থেকে পাবো। তার আগে মহাকর্ষীয় সূত্রটা আমরা দেখব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি মুখে বলছি, এটা তোমরা ভালো করে শুনে তোমাদের খাতায় লিখে নাও। মহাকর্ষের সূত্র: পৃথিবীতে অবস্থিত পাশাপাশি দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এর ভর m, দ্বিতীয় বস্তুর ভর m2, প্রথমটার ভর m1। তাহলে এই দুটো বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল, তাদের আকর্ষণ বল হলো বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে দূরত্ব রয়েছে d, তার বর্গ হলো 1/d², এবং ব্যস্তানুপাতিক বলেছি বলে 1/d², এবং বস্তু কণাদ্বয়ের আকর্ষণ মধ্যবর্তী আকর্ষণ বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে আবারও বলছি, লিখতে বাকি থাকলে লিখে নাও। পাশাপাশি অবস্থিত দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল, এদের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই এখন তোমরা লিখে নিয়েছ। এই সূত্র অনুযায়ী আমি গাণিতিক প্রকাশটা এখন করে দেখাবো। আকর্ষণ বলকে যদি F দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সূত্র অনুযায়ী F সমানুপাতিক বলেছিলাম m1 এবং m2 এর গুণফল। যেহেতু বলেছিলাম ভরের গুণফলের সমানুপাতিক, এটা হলো সমানুপাতিক চিহ্ন, এবং দূরত্ব মধ্যবর্তী যে দুইটা বস্তু আছে তাদের ভর, একটা হলো m1 আর একটা হলো m2। তাহলে আকর্ষণ বল বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং কি বলেছিলাম, দূরত্বের বর্গ এর ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বের বর্গ এবং ব্যস্তানুপাতিক। নিশ্চয়ই আমার প্রিয় শিক্ষার্থীরা, আমার বাংলা কথার সঙ্গে সমীকরণটা তোমরা মিলিয়ে নিতে পেরেছ। এখন দেখো, এইখান থেকে আমি
একটা সুন্দর সমীকরণ তোমাদের তৈরি করে দেব। একটু মনোযোগী হয়ে আমার কথাগুলো শোনো। দেখো, এইটা 1 নম্বর সমীকরণে আমরা দেখেছি সমানুপাতিক নিয়মে আমরা দেখেছি যে f সমানুপাতিক m1 * m2, এবং দ্বিতীয়টায় আমরা পেয়েছি f সমানুপাতিক 1/d²। এই দুইটা সমানুপাতিক সম্পর্ক থেকে আমরা একটা বিষয় লিখতে পারি। সুতরাং f সমানুপাতিক, দেখো এইটার সঙ্গে এটা গুণ m1 m2 * 1/d²। তাহলে নিশ্চয়ই তোমরা এখন গাণিতিক নিয়ম অনুযায়ী m1 এবং m2 m1 এবং m2 গুণ হবে কার সঙ্গে? হ্যাঁ, 1 এর সঙ্গে, কারণ এর নিচে মনে মনে 1 আছে ধরে নিতে হবে। যদি তাই হয় তাহলে এই 1 এর সঙ্গে d² এর গুণ, আর এই m1 m2 এর সঙ্গে 1 গুণ করলে সুতরাং f সমানুপাতিক m1 m2/d²। খুব সহজেই আমার প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো, এইখানে এই সমানুপাতিক চিহ্নটা আমি তুলে দেব, সমীকরণ তৈরি দেব। তাহলে আমরা এখানে লিখতে পারি f সমান, দেখো সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়। এটা হয়তো তোমাদের কাছে নতুন বলে মনে হতে পারে। তো ভবিষ্যতে আমরা এরকম আরো অনেক ধ্রুবক পাবো। তো সেক্ষেত্রে f সমান একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। আমরা আলোচনা করছি কি নিয়ে? মহাকর্ষীয় সূত্র নিয়ে। তাহলে একটা মহাকর্ষীয় ধ্রুবক আমাদের আনতে হবে। যে ধ্রুবকটা আসবে তার নাম কি? মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে দেখো, মহাকর্ষীয় ধ্রুবককে g দ্বারা প্রকাশ করা হয়, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। g আর রয়েছে কি? m1 m2/d²। যেহেতু g সমান মহাকর্ষীয় ধ্রুবক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি তোমাদের এখানে উল্লেখ করব, যেটা এই সমীকরণ দিয়ে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য প্রয়োজন হবে। তো সেই g হলো, g এর মান আছে একটা, মহাকর্ষীয় ধ্রুবকের মান হলো 6.673 × 10⁻⁻11 এবং এর একক রয়েছে নিউটন মিটার স্কয়ার kg/-2। এই হলো এর একক। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এটা কি লিখেছেন? তোমাদের বইয়ে এখনো একক বিষয়ে তেমন আলোচনা আসেনি, হয়তো পরবর্তীতে আসবে। তো এই মহাকর্ষীয় ধ্রুবক g এর একটা প্রকাশের একক আছে, তা হলো নিউটন মিটার স্কয়ার kg/2। ভবিষ্যতে আমি আমার আলোচনায় এই বিষয়ে আরো বিস্তারিত আনব। তো g এর মানটা আমরা দেখলাম। এখন দেখো, তাহলে আমাদের f সমান কি আসবে? g m1 m2/d²। এটাই হলো আমাদের আজকের মহাকর্ষীয় সূত্রের গাণিতিক রূপ। আমার প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যদি বলি যে এটা 7 কেজি ভরের একটা বস্তু আর একটা 5 কেজি ভরের একটা বস্তু রয়েছে, যাদের মধ্যবর্তী দূরত্বটা আমি দিয়ে দিলাম এখানে 9 মিটার। সেক্ষেত্রে বস্তু কণাদ্বয়ের মধ্যকার আকর্ষণ বল কত হবে? খুব সহজেই আমার প্রিয় শিক্ষার্থীরা m1 এর মানটা এখানে বসিয়ে দেবে 7 কেজি, m2 এর মানটা এখানে বসিয়ে দেবে 5 কেজি, এবং মধ্যবর্তী দূরত্ব 9 মিটার, তার স্কয়ার করে দিয়ে তার সঙ্গে হলো এই সংখ্যাটি গুণ করলে ক্যালকুলেটর তোমাদের এই প্রশ্নের উত্তর বলে দিবে যে বস্তু কণাদ্বয়ের মধ্যকার আকর্ষণ বলের মান কত নিউটন। যেহেতু বলের একক নিউটন, সেহেতু শেষের উত্তরটাও নিউটন এককে প্রকাশিত হবে। আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এটা খুব ভালো মতো বুঝেছো, এবং বাড়িতে এরকম তোমার মতো করে পাশাপাশি দুইটা বস্তু আছে ভেবে নিয়ে তাদের ভর ধরে নিয়ে দূরত্বটা স্কেল দিয়ে মেপে তোমরা খুব সহজেই এ বিষয়ে যত ধরনের গাণিতিক সমস্যা আছে তার সমাধান করতে পারবে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি পরবর্তী পাঠে যাব। পরবর্তী পাঠ হলো অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ বিষয়ে কথা বলতে আসলে এখানে আমাদের চলে আসবে আবার সেই ডাস্টারের কথাটা, যেটা আমি বলেছিলাম যে আমার হাত থেকে যদি ডাস্টারটা পড়ে যায় তাহলে ভূমিতে পড়া পর্যন্ত কি ধরনের পরিবর্তন হতে পারে তার গতির। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু বলি, রাখো
যখন আমি আমার হাত থেকে এই বস্তুটা মার্কারটা ফেলে দেবো, তখন ও যত নিচে পড়তে থাকবে ওর বেগ তত বৃদ্ধি পাবে। এখন অভিকর্ষ ত্বরণটা আমাদের এই বিষয়ে আলোকপাত রয়েছে। দেখো, অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকেই অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ করে। অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ করে। নিশ্চয়ই এতক্ষণে তোমরা লিখে নিয়েছ। তো অভিকর্ষ ত্বরণের প্রকাশ রীতি হলো, অর্থাৎ প্রতীক হলো জি, স্মল লেটার অফ জি। তো এই জি এর সমীকরণটা আমরা পাব। এখানে দেখো, এই বস্তুটা একটা ভর আছে। এই ভরের বস্তুকে পৃথিবীর যে বল তার আকর্ষণ করে সেইটা হলো তার ওজন। এবং সেইটা যদি ওজন হয় তাহলে দেখো ডাব্লু সমান ওই বস্তুর ভর এম এবং তার পৃথিবী যে বলে আকর্ষণ করে ওই বস্তুর ভর এবং সেই আকর্ষণ বলটা গুণ করলে আমরা কত বলে জি 9.8 এর মান, সেই মানটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। তাহলে ডব্লিউ সমান এমজি। এটা হলো ওই আকর্ষণ বল, বস্তু যে বলে পৃথিবীতে আকর্ষণ করছে সেই আকর্ষণ বল। এটাকে ওজনও বলা যায়, তাই আমি ডব্লিউ লিখেছি। যদি এটাকে আমরা, যেহেতু এফ সমান আমরা এখানে এমজি লিখতে পারি, যেহেতু বল এবং ওজন সমান, সুতরাং ডব্লিউ সমান এফ লিখতে পারি। আবার একটু আগে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের খাতায় দেখো, একটু আগে তুমি লিখেছ যে স্যার এফ সমান জি m1 m2 বাই ডি স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, এইটা যদি পৃথিবী হয়, পৃথিবীর ভর এম, পৃথিবীর বাইরে অবস্থিত ছোট একটা বস্তু ছোট হাতের এম, এবং ওই বস্তুটার ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটা হলো ডব্লিউ সমান এমজি। অর্থাৎ ওজন এবং আকর্ষণ বল সমান বলে এফ সমান এমজি। আর এই বস্তু আর এই বস্তুর মধ্যকার আকর্ষণ বলের সূত্রটা একটু আগে আমরা যেটা করেছিলাম সেটা হলো, দেখো, বড় হাতের এম ছোট হাতের এম, দুইটা বস্তু এম এম। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন এখানে কি করে এটা, এখন এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ এবং এই একটা সমীকরণ। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, এক নম্বর সমীকরণের বাম পাশে রয়েছে এফ অর্থাৎ আকর্ষণ বল বা ওজন। দুই নম্বর সমীকরণে রয়েছে ওই পৃথিবীর ভর এবং ওই বস্তুর ভর দিয়ে তাদের মধ্যকার আকর্ষণ বল এফ সমান জি এম ক্যাপিটাল লেটার এম স্মল লেটার বাই ডি স্কয়ার। দুইটা সমীকরণের যে কোনো এক পাশ যদি একই রাশি হয় অর্থাৎ সমান হয়ে যায় যদি, তাহলে সমীকরণের নিয়ম অনুযায়ী সমীকরণের অপর পাশও পরস্পর সমান হবে। যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 নম্বর সমীকরণ হতে, যেহেতু f সমান f অর্থাৎ বাম পক্ষ সমান বাম পক্ষ, তাহলে ডান পক্ষ সমান ডান পক্ষ খুব সহজেই তুমি লিখতে পারো। mg সমান g m m বাই ডি স্কয়ার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, দুইটা সমীকরণের বাম পক্ষ সমান হয়েছে, তাহলে ডান পক্ষ সমান। সেক্ষেত্রে দেখো, এখানে একটা m রয়েছে g এর সঙ্গে গুণ আকারে, এখানে একটা m রয়েছে এই gm এর সঙ্গে গুণ আকারে। তো একই রাশি যদি সমীকরণের দুই পাশেই থাকে সাধারণ হিসেবে, অর্থাৎ গুণ হোক, যোগ হোক, ভাগ হোক, বিয়োগ হোক, একই চিহ্ন অনুযায়ী থাকে, তাহলে দুই পাশ থেকে সেই পদটাকে আমরা বাদ দিতে পারি। যদি দুই পাশ থেকে সেই পদটা বাদ দিয়ে দিই, আমার প্রিয় শিক্ষার্থীরা, পরের লাইনে তোমরা এম এম বাদ দিয়ে যেটা থাকে সেটা লিখে ফেলো জি এম বাই ডি স্কয়ার। আমার প্রিয় শিক্ষার্থীরা,
আজ আমার পড়ানোর বিষয় শেষ টপিকসটা ছিল অভিকর্ষ ত্বরণ জি, এবং সেই অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা বলেছি, সেখান থেকে সমীকরণটাও আমি নিয়ে এসেছি। নিশ্চয়ই এই সমীকরণের সাহায্যে তোমরা যে কোনো স্থানে কোনো বস্তু যে কোনো জায়গায় অভিকর্ষ ত্বরণ জি এর মান বের করতে পারবে। যেখানে মহাকর্ষীয় ধ্রুবক জি এবং পৃথিবীর ভর এম, আর ওই বস্তুটা পৃথিবী থেকে কত দূরে আছে সেইটুকু জানা থাকলে আমি এই সমীকরণের সাহায্যে খুব সহজেই সমাধান করতে পারব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি সমীকরণ শিখেছি এবং আরও অনেকগুলো বিষয় শিখেছি। খুব ভালো মতো বইটা পড়বে, দেখবে আরও বিষয়বস্তুগুলো তোমার কাছে সুস্পষ্ট হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও বলছি, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কোমলমতি শিক্ষার্থী, নিষ্পাপ শিশু। তোমাদের দিয়েই আমাদের আগামী ভবিষ্যৎ আমরা জয় করব। এজন্য তোমাদেরকে সেভাবেই গড়ে উঠতে হবে। আর অবশ্যই সমাজের বড় শ্রীকাতর মানুষ যারা আছে তাদের সংস্পর্শে যাবে না। যারা তোমাকে ভুল দিক নির্দেশনা দিয়ে ভুল কিছু করার কৌতূহল জাগায় তাদের দিকেও অবশ্যই যাবে না। আমি চাই তোমরা সুন্দর সাবলীলভাবে সুচরিত্রবান হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করো সুনাগরিক হিসেবে। এই কামনায় সবাইকে আবারও ধন্যবাদ।